জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ ছেলেদের কমপ্লিট হয়ে গেছে, রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে। আর গতকালকে তোমাদের কাট অফ সংক্রান্ত আমি একটা ভিডিওর মাধ্যমে একটা কাট অফ নিয়ে দিক নির্দেশনা করার চেষ্টা করেছিলাম, যদি না দেখে থাকো কাট অফটি দেখতে পারো। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট বেরোনোর পর তোমাদের ডিআইবি ভেরিফিকেশন হবে। সেই ডিআইবি ভেরিফিকেশনে তোমাদের কি কি কাগজপত্র লাগবে, ডিআইবি ভেরিফিকেশানে যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে কি করবে, যদি কোনো কাগজে ভুল থাকে তোমার কোনো প্রয়োজনীয় নথিতে তাহলে কি করবে, কাকে দিয়ে অ্যাটেস্টেড করাবে, ভিআর ফর্ম কবে পাবে, ভিআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, কোথায় জমা করবে, সেই যাবতীয় তথ্য আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তাহলে অবশ্যই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত থেকে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। সবার প্রথমে বলি, রেজাল্ট বেরোনোর পর তোমাকে তোমার এলাকার থানা থেকে ফোন করা হবে। ফোন করে তোমাকে একটি ফর্ম দেওয়া হবে, সেটা হচ্ছে ভেরিফিকেশান ফর্ম, ডিআইবি ভেরিফিকেশান ফর্ম। তোমাদের প্রথম কাজ হবে, সেই ভালো কোনো কথাগুলো শুনে নাও, তোমাদের প্রথম কাজ হবে সেই ফর্মটাকে নিয়ে বেশ কয়েক কপি জেরক্স করে নেওয়া। কারণ যদি ফর্মটা যদি ফিল আপে ভুল হয় তাহলে কিন্তু তোমাকে আর নতুন করে ফর্ম দেবে না, তুমি বেশ কয়েক কপি আগে প্রথমে জেরক্স করে নেবে। ফর্মটি খুব সন্তর্পে ফিল আপ করতে হবে। সেই ফর্মে কী কী ফিল আপ করতে হবে সেটা আমি পরের আরেকটা ভিডিওতে বলবো, ঠিক আছে? আমি খুব শীঘ্রই পরে ভিডিওতে বলবো। আমার কাছে ফর্মটা হয়তো আছে, জেরক্সটা আমাকে একটু খুঁজে বার করতে হবে, খুঁজে বের করে ফর্মটি দেখিয়ে ডিটেলসে বলবো কী কী ফিল আপ করতে হয়। গতবারের ফর্মটা আমি যখন সিলেকশান হয়েছিল আমার, তারপরে ফর্মটি ফিল আপ করে সেখানে ছবি আটকাতে হবে এবং সেই ফর্মটিকেও একজন গ্রেজুয়েটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। সাথে তোমার বিভিন্ন ডকুমেন্টস, যে কাগজগুলো লাগবে সেগুলো আমি বলছি, সেইগুলো তোমাকে কোন গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। তুমি তোমার এলাকার বিডিও, তুমি যদি পঞ্চায়েতের বাসিন্দা হও পঞ্চায়েত এলাকা তাহলে বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তুমি যদি আরবান এরিয়ার বাসিন্দা হও তাহলে সেখানে তোমার এসডিও সাহেবকে দিয়ে তুমি করতে পারো, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, সাব ডিভিশনাল অফিসার। তুমি যদি পৌরসভার এলাকার বাসিন্দা হও পৌরসভার ইও সাহেব অর্থাৎ এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে করাতে পারো, অথবা কলেজের প্রিন্সিপালকে দিয়েও করাতে পারো, তিনি একজন গ্রেজুয়েটেড অফিসার। তাহলে এই উক্ত ব্যক্তিদের যে কোনো একজনকে দিয়ে তোমার সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে তাকে দিয়ে। এবার কি কি ডকুমেন্টস লাগবে সেটাকে বলি। প্রথম ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে তোমার আইডি প্রুফ, তোমার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। বোঝা গেল? ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড প্লাস প্যান কার্ড। রেশন কার্ডটা না হলেও চলে, সেটা তোমাদের ডিআইবি অফিসে শুনে নেবে তাও, কিন্তু ফার্স্ট অফ অল লাগবে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এই তিনটে কিন্তু ম্যান্ডেটরি। একইভাবে তোমার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তোমার মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। যদি বাবা বা মায়ের কারো প্যান কার্ড না থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু তোমার যেন থাকে তিনটেই। বাবার ভোটার কার্ড, আধার কার্ড কিন্তু মাস্ট, বাবা মায়ের। তোমার জন্ম সার্টিফিকেট অর্থাৎ তোমার বার্থ সার্টিফিকেট। তুমি যে বাড়িতে থাকো সেই বাড়ির জমির দলিল যদি না থাকে কী হবে আমি বলছি, আগে শুনে না, আগে ডকুমেন্টসগুলো শুনে নাও তারপরে বাকিটাই বলছি। তোমার বাড়ির জমির দলিল, তুমি আর তোমার ক্লাস 4 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং কলেজ পাসের স্কুলের সেই স্কুল কলেজের লিভিং সার্টিফিকেট। তুমি লিভিং সার্টিফিকেটটা কীভাবে কালেক্ট করবে আগে সেটা শুনে নাও। তোমার যখন রেজাল্ট বেরোবে, তুমি যখন সিলেকশান পাবে ঠিক তার পরের দিনই, লেট করবে না একদম, রেজাল্ট যেদিন বেরোবে সেদিন অনেক আনন্দ ফুর্তি করে নাও, আর সময় নষ্ট করবে না। ঠিক তার পরের দিনই রেজাল্টটার যে নোটিশটা, সেই নোটিশটা প্রিন্ট আউট করবে এবং মেরিট লিস্টে তোমার যে জায়গায় নাম সেই জায়গাটার প্রিন্ট আউট করবে। সেটা নিয়ে তুমি তোমার স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে। তোমার যদি ক্লাস 10 আর ক্লাস 12 মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো যদি আলাদা স্কুল থেকে দিয়ে থাকো তাহলে দুটো স্কুলে যেতে হবে। যদি একটা স্কুলেই থাকে তাহলে সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে যাবে এবং কলেজের প্রিন্সিপালের কাছে যাবে, গিয়ে বলবে যে স্যার আমি এই ডিপার্টমেন্টে এই পোস্টে চাকরি পেয়েছি, আমার লিভিং সার্টিফিকেটটা প্রয়োজন। তখন হেডমাস্টার মশাই এবং বা কলেজের প্রিন্সিপাল সেই অফিস থেকে ব্যবস্থা করে দেবেন লিভিং সার্টিফিকেট। সেই লিভিং সার্টিফিকেটটা মাস্ট কালেক্ট করবে। আমার কথা বোঝা গেল? তাহলে কী কী ডকুমেন্টস বললাম, তোমার আইডি প্রুফ, তোমার বাবা মায়ের আইডি প্রুফ এবং হচ্ছে তোমার বাড়ির জমির দলিল, তোমার জন্ম সার্টিফিকেট, স্কুল কলেজের লিভিং সার্টিফিকেট। যদি কোনো ম্যারেড কার্ড আমার থাকে, লেডি ক্যান্ডিডেট আমার বোনেরা, তোমরা যদি তোমার স্বামীর যদি দিতে চাও ডকুমেন্টস তাহলে স্বামীরও কিন্তু সমান সমস্ত আইডি প্রুফ কিন্তু লাগবে। আবার কারোর বাবা মা মারা যেতে পারে, বাবা অথবা মা মারা যেতে পারে, তাহলে তারা কি করবে? তাহলে কিন্তু বাবা বা মা যে মারা গেছেন যারা, তাদের কিন্তু ডেথ সার্টিফিকেটটা লাগবে। বোঝা গেল আমার কথাবার্তা? এই সমস্ত ডকুমেন্টস
বেশ কয়েক কপি করে জেরক্স করে নেবে, অন্তত এক কপি করে, মানে বেশ কয়েক কপি জেরক্স করে লাগবে, এগুলো পরে আবার লাগবে। তোমরা এই সমস্ত ডকুমেন্টসের এক কপি করে এবং ওই ডিআইবি ভেরিফিকেশান যে ফর্মটা সেইটার সমস্ত কিছু ওই একজন মাননীয় সেলফ অ্যাটেস্টেড মহাশয়, যে মাননীয় গ্রেজুয়েটেড অফিসার একজন, তাকে দিয়ে সব অ্যাটেস্টেড করাবে এগুলো সব। ঠিক আছে, কোন কোন গ্রেজুয়েটেড অফিসার সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এইবার প্রশ্ন হচ্ছে, যদি জমির দলিল না থাকে, অনেকে ভাড়া বাড়িতে থাকে, তাহলে তারা কি করবে? জমির দলিল যদি না থাকে তাহলে তোমার যে পৌরসভা অথবা পঞ্চায়েত এলাকার বাসিন্দা, সেই পৌরসভা বা পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কালেক্ট করবে যে তোমরা ওই এলাকার বাসিন্দা, এটা তোমাদের প্রমাণ দিতে হবে। তাহলে পৌরসভা অথবা পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু কালেক্ট করবে। যদি জমির দলিল থাকে, তোমার বাবার নামেও জমির দলিল হতে পারে, তোমার মায়ের নামেও হতে পারে, তোমার ঠাকুমার নামেও হতে পারে, ঠাকুরদার নামে হতে পারে, যার নামেই হোক না কেন। মনে করো তোমার ঠাকুরদার নামে জমির দলিল, তাহলে ঠাকুরদার নামে সেই জমির দলিলটা জেরক্স করবে এবং ঠাকুরদার সঙ্গে তোমার সম্পর্কটা সেখানে লিখতে হবে। সেটা কোথায় লিখতে হবে সেটা ডিআইবি অফিস থেকে বলে দেবে। বোঝা গেল আমার কথাগুলো? নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে, যদি কোনো আইডি প্রুফের নামের বানান ভুল থাকে, তোমার হতে পারে, তোমার মায়ের হতে পারে, তোমার বাবার হতে পারে, তাহলে কি করবে? আধার কার্ড বা ভোটার কার্ডে সাপোজ মনে করো তোমার আধার কার্ডে তোমার নামের বানানটা ভুল আছে, কিন্তু অন্য একটা ডকুমেন্টসে তোমার নামের বানানটা ঠিক থাকতে হবে। সেটা তোমার ভোটার কার্ড হতে পারে, সেটা তোমার প্যান কার্ড হতে পারে, যে কোনো। এবার মনে করো তোমার যদি আধার কার্ডে নামের বানান ভুল থাকে, তাহলে তুমি যে ডকুমেন্টস তোমার নামের বানানটা ঠিক আছে, মনে করো ভোটার কার্ডে ঠিক আছে, তাহলে ভোটার কার্ডটা জেরক্স করবে। একজন উকিল সাহেবের কাছে যাবে, কোর্টে গিয়ে বলবে যে স্যার আমার আধার কার্ডে নামের বানানটা ভুল আছে, আমাকে একটা এফিডেভিট কপি করে দিন। তাহলে তিনি লিখবেন যে আমি অমুক, আমার অমুক জায়গার বাসিন্দা, আমার নামের বানান এই, তার প্রমাণ হচ্ছে ভোটার কার্ডে আছে, এই এপিক নাম্বার ভোটার কার্ডের এই, কিন্তু আধার কার্ডে আমার নামের বানানটি ভুল আছে, আধার কার্ডে নামের বানানটি এটি আছে, আমার আধার নম্বর এত। এই কপিটা কোর্টের থেকে এফিডেভিট করে দেবে, সেটা 80 টাকা বা 100 টাকা নিতে পারে, তিনি নিয়ে এফিডেভিট করে নেবে। যতগুলো নামের বানান ভুল থাকবে, তোমার বাবার হতে পারে, তোমার মায়ের বানান থেকে ভুল থাকতে পারে, এইগুলো কিন্তু এফিডেভিট কপিটা কিন্তু মাস্ট কালেক্ট করে নেবে আদালত থেকে, কোর্ট থেকে। তাহলে নামের বানান যদি ভুল থাকে তাহলে সমস্যা হবে না। জমির দলিল না থাকলে কি করতে হবে আমি সেটাও বললাম। তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাকে আগের থেকে কালেক্ট করো নাও বাবা, একদম সময় নষ্ট করো না। দরকার থেকে যারা নাম্বার মানে জানো যে আমি চাকরিটা পাবো, দরকার থেকে এগুলো সব এখন থেকে কালেক্ট করা শুরু করো। লিভিং সার্টিফিকেট এখন দেবে না, আগে রেজাল্ট বেরোক, তারপর লিভিং সার্টিফিকেট দেবে। তোমার পাসপোর্ট সাইজ ছবি বেশ 30 থেকে 35 কপি তুলে নেবে, অনেক ছবি লাগবে, বিভিন্ন জায়গায় ছবি দিতে হবে। পাসপোর্ট সাইজ ছবি তোমার এইরকম স্ট্রাকচারে এই অবধি ছবি, সবাই ছেলেমেয়ে আমি সবাইকেই বলছি 30 থেকে 35 কপি ছবি একদম সুন্দর কালেক্ট করে ছবি তুলে রাখো। বেশ ভালো পোশাক পরবে, ইন্টারভিউ ড্রেসটাই দরকার থাকতে পড়বে, সেই ইন্টারভিউ ড্রেস পরে ভদ্র পোশাক পরে আমার ভাই বোন সবাইকেই বলছি তোমরা ছবিগুলোকে ছবি তুলে নেবে 30 থেকে 35 কপি। এবার ডিআইবি ফর্মটাও আমি কিন্তু বলেছি বেশ কয়েক কপি জেরক্স করে নেবে। ডিআইবি ফর্মে কী কী ফিল আপ করতে হবে আমি ফর্মটা একটু খুঁজে বার করবো, বার করে আমি সেই ফর্মটা দেখবো, আমার কাছে থাকতে পারে সেই ফর্মটা, গতবারের ফর্মটা, সেই ফর্মে কী কী ফিল আপ করতে হয় সেটাও আমি পরে একটা ভিডিওতে বলবো। ইন্টারভিউ কমপ্লিট, রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে, কাট অফ নিয়ে ভয় পাবে না। আমি যে কাট অফটা বলেছিলাম আশা করি ওই কাট অফটাই যাবে, বা সামান্য বেশি বা কম হতে পারে। রেজাল্ট বেরোচ্ছে, সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন, অভিনন্দন। যারা চাকরি পাবে, যারা পাবে না মন খারাপ করবে না, সামনেই আবার কেপি কনস্টেবলের ভ্যাকেন্সিটার রিক্রুটমেন্ট শুরু হবে, মানে ওর মাঠ প্রি মেন সেসব শুরু হবে, সেটাকে তারা ফোকাস করবে, মন খারাপ করে কিন্তু ভেঙে পড়বে না। সকলকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশন জানাই। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, কারণ যে পরিবারের জন্য তুমি চাকরি করতে চলেছো, এবং অবশ্যই মোটিভেট থাকবে। জয় হিন্দ।